প্রিয়তা উঠানে এসে দাঁড়াতেই প্রিয়তার মা একটু অবাক হলো। তিনি জামাকাপড়গুলো রোদে শুকাতে দেওয়ার জন্য বাহিরে এসে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না। সত্যি কি প্রিয়তা এসেছে? হাতের জামাকাপড়গুলো রেখে দৌড়ে প্রিয়তার কাছে এসে, প্রিয়তা, মা তুই এসেছিস? কথাটা বলে কান্না জড়িত চোখে জড়িয়ে ধরেছে। কিছুক্ষণ দুজনেই চুপ ছিল। প্রিয়তার মাথায় হাত বুলিয়ে, জামাই বাবা আসেনি? কই, ওকে তো দেখছি না। খুব শান্ত গলায় প্রিয়তা বলল, ও আর আসবে না মা। কথাটা বলেই প্রিয়তা বাড়ির ভেতর ঢুকে নিজের রুমের দরজা আটকিয়ে দিল। দরজায় নিজের পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থেকে অঝরে চোখের পানিগুলো ঝরাতে লাগলো। নূরজাহান বেগম অবাক হয়ে তাকিয়ে পিছন পিছন এসে দরজা বন্ধ দেখে বলল, প্রিয়তা, কি হয়েছে মা? ওই বাড়িতে কি কোনো ঝামেলা হয়েছে? প্রিয়তার কোনো সারা শব্দ না পেয়ে নূরজাহান বেগম অসহায় মুখে সোফায় বসে পড়লেন। প্রিয়তার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। কি করে পারল সে নিবিড়কে এইভাবে বলতে? নিবিড়ের মনে কতটা কষ্ট পেয়েছে সেটা তো আমি বুঝি। নিবিড়, প্লিজ আপনি আমায় ক্ষমা করে দিন। আমি জানি আপনি আমায় কতটা ভালোবাসেন। প্রিয়তা কথাগুলো বলে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল। নিবিড় সকাল থেকে একটু পানিও মুখে দেয়নি। প্রিয়তা তাকে কি করে বলতে পারলো তার শরীরে জ্বালা মিটিয়েছে ওকে দিয়ে? ও তো জানে আমি ওকে ছাড়া থাকতে পারি না, কারোর সাথে তেমন মিশতে পারি না, কাউকে ওর মতো করে ভালোবাসতে পারি না। তারপরেও কেন সে এমন করলো? কি কম দিয়েছি আমি ওকে? একদিন চলে গেল। নিবিড়ের বাড়িতে সবাই থমথমে হয়ে আছে, যে যার রুমে পড়ে আছে। সালমা বেগম নিবিড়ের জন্য খাবার নিয়ে এসে টেবিলের ওপর রেখে লাইট ধরিয়ে, যে চলে গেছে তার জন্য কেন চিন্তা করে খাওয়া বন্ধ করে দিবি? তুই যে ওকে কতটা ভালোবাসিস সেটা ওর বোঝা উচিত ছিল। নিবিড় চুপ করে চোখ বন্ধ করে আছে। সালমা বেগম আবার বলল, খেয়ে নে বাবা। প্রিয়তা এমন একটা কাজ করবে আমি জীবনও ভাবিনি। শেষে কিনা মেয়েটার সংসার নিয়ে টানাটানি। নিবিড় দীর্ঘশ্বাস ফেলে, হেলান থেকে ঠিক করে বসে। মা, প্রিয়তার নামে আমি এখানে কোনো কথা শুনতে চাই না। কে কী করলো কিংবা করে তার আমার থেকে তুমি ভালো জানো না। মা, বিজনেসম্যান মানুষ এমনি এমনি হওয়া যায় না। চোখখান খোলা রেখে দূর পথে পাড়ি দিতে হয়। নিবিড়ের কথা শুনে সালমা বেগম মনে মনে বলল, আমি জানি নিবিড়, আমার মেয়ে এই কাজ করতে পারে না। নিশ্চয়ই আমাদের কোথাও ভুল হচ্ছে। নিবিড়ের কাছে এগিয়ে এসে, তুই উঠে খেয়ে নিস, আমি তোর বাবাকে ঔষধ দিয়ে আসি। এরপরে যদি না খাস তাহলে আমিও খাবো না। প্রিয়তা সকালবেলা ঘুম থেকে উঠে এসে ড্রয়িং রুমে বসেছে। নূরজাহান বেগম এসে পাশে বসে। কাল থেকে তো কিছুই খাসনি মা, এখন কিছু একটা খেয়ে নে। মা, আমার ইচ্ছে করছে না। কি হয়েছে ওই বাড়িতে? কিছু হয়নি মা, তোমার মেয়ে কিছুদিনের জন্য সুখের রাজ্যে গিয়েছিল ঘুরতে। সময় পেরিয়ে গেছে তাই চলে আসতে হয়েছে। তুই কি সত্যি আর ওই বাড়িতে যাবি না? আমি না হয় জামাইকে একটা ফোন দিয়ে দেখি। আমি বললে নিশ্চয়ই সে তোকে নিয়ে যাবে। ছেলেটা খুব ভালো, তোকে অনেক ভালোবাসে, সেদিন নিজের চোখে দেখলাম। না মা, তুমি ওকে কোনো ফোন দিবে না। আমি যেভাবে আছি ভালো আছি। আচ্ছা মা, তুমি থাকো, আমি কলেজে ইশাকের সাথে একবার দেখা করতে হবে। চাকরিটা যে আমার বড্ড প্রয়োজন। চাকরিটা যদি না হয় অন্য কিছু দেখব। চিন্তা করো না মা, তোমার মেয়ে এখন বাস্তবতা খুব ভালো করে বোঝে। এই কয়েকটা মাস অনেক কিছু শিখেছি, কিভাবে শত আঘাতে নিজেকে সামলিয়ে নিতে হয়। কথাটা মনে মনে বলল। মা, নিবিড় যে আঘাত পেয়েছে সে আঘাতের তুলনায় আমার আঘাত কিছুই না। মানুষটার কাছে শিখেছি কি করে শত কষ্টে নিজেকে সামলাতে হয়। কয়েকদিন হয়ে গেল নিবিড় আর প্রিয়তার মাঝে একবারও কথা হয়নি। নিবিড় বারবার ফোন হাতে নিয়েও আবার ছুঁড়ে ফেলে দিয়েছে। প্রিয়তাও ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে অপেক্ষার প্রহর গুনছে। সকাল সকাল অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে এসে নাস্তার টেবিলে বসল। নাদিয়া সবাইকে নাস্তা দিয়ে অধরাকে খাওয়াচ্ছে। রিসাদ এখনও নাস্তা করতে আসেনি। নাদিয়া শেফালিকে রিসাদকে ডেকে আনতে বলল। নিবিড় সামান্য কিছু মুখে দিয়ে উঠে ড্রয়িং রুমে এসে খেয়াল করলো জরুরি ফাইলটাই নেওয়া হয়নি। নিবিড় উপরে গিয়ে ফাইলটা নিয়ে ফোনে মাহিদের কল আসতেই দাঁড়িয়ে পড়ল। হ্যাঁ মাহিদ, বলো। স্যার, ম্যাডাম তো কলেজে জয়েন করেছে। আমি সব ব্যবস্থা করেছি এবং ইশাক সাহেবকে বলেছি। ম্যাডাম জিজ্ঞেস করলে যেন উনি বলে
সব কিছু যেন উনি করেছেন। ওকে, এক কাজ করো, একজন গার্ড লাগিয়ে দাও ম্যাডাম কি করে না করে সেসব জানার জন্য। দরকার হলে ম্যাডামকে কে ফোন দেয়, কে SMS দেয়। কথাটা বলেই নিবিড় অস্থির গলায় বলল, মাহিদ তুমি ফোন রাখো, আমি অফিসে এসেই কথা বলছি। কথাটা বলেই নিবিড় অস্থির গলায় বলল, মাহিদ তুমি ফোন রাখ। ফোন রেখেই আমি এত বড় ভুল কিভাবে করলাম? হাতের কাছেই প্রমাণ থেকে কেন বাইরে দৌড়াদৌড়ি করছি? প্রিয়তাকে যে SMS দিত ওই নাম্বার তাহলে কার? নিবিড় অন্য একটা ফোন পকেট থেকে বের করে। এই নাম্বার প্রিয়তা ছাড়া কেউ জানে না, এইটা দিয়েই ফোন দিয়ে দেখি। ভাগ্যিস প্রিয়তা যাবার আগে ওর ফোন থেকে নাম্বার নিয়েছিলাম। নিবিড় ফোন দিতেই রিসাদের রুম থেকে ফোনের রিংটোন বাজতেই নিবিড়ের কাছে এসে আওয়াজ লাগছে। নিজের কান থেকে ফোন নামিয়ে কোথায় আওয়াজ হচ্ছে তা দেখার জন্য নিবিড় নিজের রুম থেকে বেরিয়ে রিসাদের রুমের দিকে নজর পড়ল। নিবিড় আস্তে আস্তে এগিয়ে গিয়ে রিসাদের রুমে যেতেই দেখে রুমে কেউ নেই, কিন্তু খাটের উপরেই ফোনটা বাজতে বাজতে কল কেটে গিয়েছে। নিবিড় আবার ফোন দিয়ে একদম ফোনের কাছে এসে ফোন হাতে নিয়ে দেখে নিজের নাম্বার। নিবিড় একটু অবাক না হয়ে, আমার ধারণাটাই ঠিক। রিসাদ ওয়াশরুম থেকে এসে নিবিড়ের হাতে নিজের ফোন দেখে অবাক হয়ে, তো তুমি হঠাৎ এই রুমে? নিবিড় নিজেকে সামলিয়ে মুচকি হেসে, তোমাকে ডাকতে আসলাম। 11টায় মিটিং আছে, তুমি ওখানে থাকবে। রিসাদ মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালেও এইটা মাথায় আসলো না নিবিড় আপনি থেকে তুমিতে নেমে গেল কেন? নিবিড় মুচকি হেসে, আসলে তুমি আমার আদরের বড় বোনের স্বামী, আপনি আপনি বলতে কেমন জানি লাগে। ওকে তাহলে তুমি আসো, আমি যাই। রিসাদ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে, যাক বাবা। নিবিড় কিছু বুঝতে পারেনি, কিন্তু আমার মনের কথাটা শুনে নিল। নিবিড় নিচে এসে কাউকে কিছু না বলে অফিসে চলে গেল। অফিসে এসেই নিজের কেবিনে গিয়ে চেয়ারে বসে। রিসাদ আর প্রিয়তার নিশ্চয়ই কোনো অতীত আছে, যেটা এরা দুজন সবার কাছ থেকে লুকিয়েছে। কিন্তু কি সেটা? প্রিয়তা, আমি এই কয়েকদিন নিজের চোখ দুটো এক করতে পারিনি, আর তুমি একবারও ফোন দিয়ে বললে না নিবিড় আপনি ঠিক আছেন? কার ভালো করতে গিয়ে নিজের ক্ষতি খুঁজে নিলে? কেন করলে এসব? আমার ভালোবাসা কি তোমার কাছে এতটাই তুচ্ছ তাচ্ছিল্য? না, বিকেলে গিয়ে আমি প্রিয়তাকে নিয়ে আসব। বাড়ির সবাইকে যে করে হোক কিছু বুঝিয়ে প্রিয়তাকে বাড়িতে নিয়ে আসতে হবে। কিছুক্ষণ পর মাহিদ এসে, স্যার ডেকেছেন? তোর ম্যাডাম কলেজ থেকে গেলে আমায় বলবে, আমি ওই বাড়িতে যাব। জি স্যার। মোশাররফ হোসেন সালমা বেগমকে উদ্দেশ্য করে বললেন, সালমা একটা জিনিস খেয়াল করেছ কি? নিবিড় কিন্তু আগের মতো হয়ে গেছে, কারোর সাথে কথা বলে না, চুপচাপ হয়ে থাকে। প্রিয়তা থাকতে দু একটা কথা শোনা যেত, এখন তাও হয় না। চিন্তা করো না, প্রিয়তা ফিরে এলে সব ঠিক হয়ে যাবে, আর আমার বিশ্বাস নিবিড় প্রিয়তাকে ফিরিয়ে আনবে। বিকেল ঘনিয়ে এসেছে। প্রিয়তা কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে তোয়ালে পেঁচিয়ে চুলগুলো বেঁধে, ও মা, রিয়া ইভাদের বাড়ি থেকে আসেনি? নূরজাহান বেগম চুলায় চা বসিয়ে বাইরে এসে, না রে, কিন্তু মা ওর তো পরীক্ষা, তাই না? চিন্তা করিস না, কাল হয়তো চলে আসবে। মা ভিতরে আসো তো। বাইরে থেকে কি বলো, চা হয়েছে? নূরজাহান বেগম কিছু বলছে না, তাকিয়ে আছে সামনে থাকা মানুষটার দিকে। নূরজাহান বেগম এগিয়ে গিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, বাবা তুমি ওর মেয়েটাকে এইভাবে শাস্তি কেন দিচ্ছ? আমার মেয়েটা কি অন্যায় করেছে? নিবিড় নূরজাহান বেগমকে সালাম দিয়ে, মা আপনার মেয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে, এতে কারো দোষ নেই। ঠিক আছে বাবা, আমার মেয়ে যে অন্যায় করেছে তার হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নূরজাহান বেগম হাত জোর করতে নিবিড় হাত ধরে বুকে জড়িয়ে, সিসি মা কি করছেন আপনি সব? মা প্রিয়তাকে আমি নিতে এসেছি। হ্যাঁ বাবা, ওকে নিয়ে যাও। ইভা রানীলা আসলে ওকে কথা শোনাতে ছাড়বে না। তোমার বাড়ি থেকে যদি সুন্দরভাবে আসে তাহলে কিছু বলবে না, কিন্তু এইভাবে থাকলে লোকজন নানান কথা বলবে। প্রিয়তা নূরজাহান বেগমের সারা শব্দ না পেয়ে, মা তোমাকে কতবার বলছি আমাকে এক কাপ চা দিও, আমি নিজে করতে গেলাম। তুমি এগিয়ে এসে নিবিড়কে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছে। বুকের ভিতর প্রচণ্ড চিনচিন ব্যথা করছে। নিবিড় সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে কেন এসেছে ও? বাড়ির সবাই জানে। প্রিয়তা নিজেকে সামলে কিছু না বলে ঘরের ভিতরে ঢুকতে যাবে, এমন সময় নিবিড় দৌড়ে সামনে গিয়ে দাঁড়িয়ে, প্রিয়তা
আমার কথা শোনো, তোমার সাথে আমার অনেক কথা আছে, কিন্তু আমার আপনার সাথে কিছু বলার নেই। প্রিয়তা, আমি তোমায় নিতে এসেছি। আপু জানে? নিবিড় নিচের দিকে তাকিয়ে, না, কিন্তু তুমি আমার স্ত্রী, তোমার অধিকার আছে ওই বাড়িতে থাকার। সরি মিস্টার নিবিড়, আমি ওই বাড়িতে যেতে পারবো না। আর আপনি কি আমাকে এখানে দয়া দেখাতে এসেছেন? আপনার অনেক টাকা আছে আমি জানি, সেটা এখানে এসে আমি বোঝাতে হবে না। শাট আপ। কি ভেবেছো তুমি নিজেকে? মহান হতে চাইছো? তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না, নাকি আমি জানতে পারবো না? প্রিয়তা, যে ভালোবাসে সে জানে ভালোবাসা হারানোর কষ্টটা কি। প্রিয়তা, ভালোবাসার মাঝে বিশ্বাস থাকতে হয়, ভরসা থাকতে হয়। একজন স্বামী যখন তার স্ত্রীকে ভালোবাসে, সেটা শুধু শরীর দেখে নয়, ভেতর যে মন আছে সেটাও দেখে। তুমি বলো, আমি যখন তোমায় ভালোবেসেছি তখন কিন্তু তুমি আমার কাছে বেশি আসতেও না, এবং কি আমিও তোমার কাছে যেতাম না। তাই বলে কি আমাদের ভালোবাসা হয়নি? নিবিড় আর প্রিয়তার কথা শুনে নূরজাহান বেগম আর মাহিদ দূরে সরে গেল। প্রিয়তা নিবিড়ের কথা শুনে, প্লিজ আপনার এসব জ্ঞানী কথা আমি শুনতে চাই না। আপনি যদি আমায় সত্যিই ভালোবাসতেন তাহলে 1.5 বছরের এগ্রিমেন্ট করতেন না। বুঝলাম করেছেন, পরে যখন আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে তখন তো পারতেন পেপারগুলো ছিঁড়ে ফেলে দিতে। প্রিয়তা, তুমি বাচ্চাদের মতো কথা বলছো। ওই পেপার তুমি পড়ে দেখেছো? তাহলে কেন উল্টাপাল্টা বকবক করছো? এখন এসব বাদ দিয়ে তুমি আমার সাথে বাড়ি চলো। না, আমি যাব না, আমি এখানেই ভালো আছি। ছোটবেলা থেকেই সবার কথা শুনে বড় হয়েছি, এখন না হয় মরণ পর্যন্ত শুনবো। আমি চাই না আমার কলঙ্কের দাগ নিয়ে সবার সামনে দাঁড়াতে। আমি তো আপনাকে ঠকিয়েছি, তাই না? আপুর সংসার ভাঙতে চেয়েছি, তাহলে আপনি এখন কেন এসেছেন এখানে? সেদিন তো সবার সামনে সব বিশ্বাস করেই নিয়েছেন। কোন শালায় তোমাকে কলেজের প্রফেসর বানিয়েছে? হ্যাঁ, মাথায় এত গোবর নিয়ে থাকো? এই, তুমি বাচ্চাদের শেখাও কি করে একটু বলো তো। মানে, আমার ইচ্ছে করছে তোমাকে কষিয়ে 2টা থাপ্পড় দেই। তুমি আমাকে আগে এইটা বলো, রিসার্চ যে তোমাকে এসএমএস করতো, তুমি আমায় আগে বলনি কেন? কথাটা শুনেই প্রিয়তা চমকে নিবিড়ের দিকে তাকিয়ে, কি যা তা বকছেন, উনি আমাকে এসএমএস দিবে কেন? কথাটা আমার চোখের দিকে তাকিয়ে বলো তো। প্রিয়তা নিচের দিকে তাকে কি বলবে বুঝতে পারছে না। নিবিড় মুচকি হেসে, পারবে না বলতে, কারণ আমি জানি তুমি আমার চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলতে পারো না। কেন বলবে না বলো? রিসাত মাঝে মাঝে তোমার হাত ধরতো, ভয় দেখাতো, তাই না? সেগুলো তো আমায় বলনি। প্রিয়তা ধীর গলায় বলল, আপনি কি করে এত কিছু জানলেন? তোমার না জানলেও চলবে, আগে বলো তুমি সবার সামনে সত্যিটা কেন বলনি? তোমায় আমি সুযোগ দিয়েছি বারবার, রুমে এসেই তো বলতে পারতে। প্রিয়তা কিছু বলছে না দেখে নিবিড় ধমকিয়ে, কেন বলনি বলো? প্রিয়তা কাঁদো কাঁদো গলায় বলল, আমি আপনাকে অনেক বলার চেষ্টা করেছি, কিন্তু যখনই বলতে চেয়েছি একটা না একটা প্রবলেম হয়ে যেত। আপনার মনে আছে যেদিন আপনি বলেছিলেন রিসাতকে আমার অফিসের এমডি বানাবো? আমি সেদিনও বলতে চেয়েছি, কিন্তু আপনার কথা শোনার পর আপনি বিশ্বাস করবেন না ভেবেই আমি আর বলিনি। হয়তো আপনি আমায় ভুল বুঝতেন। নিবিড় ধীর গলায় বলল, একবার তো বলে দেখতে পারতে আমি তোমায় ভুল বুঝি কি না সেটা যাচাই করে নিতে। প্রিয়তা, স্বামী স্ত্রীর সম্পর্কের মানে জানো? আমার তো মনে হয় তুমি জানো না। যদি জানতে আমাদের মাঝে এত বড় দেয়াল বানিয়ে ফেলতে না। একজন স্ত্রী যদি তার স্বামীর সাথে মন খুলে তার জীবনের সব কিছু শেয়ারই করতে না পারে, তাহলে এই সম্পর্ক থেকে কী লাভ বলো? স্বামী তো সেই যার কাছে নিজের স্ত্রীর কোনো কথা বলতে দ্বিধায় পড়বে না, কখনো মনে আসবে না আমি এই কথা বললে আমার স্বামী আমাকে ভুল বুঝবে, অবিশ্বাস করবে। যদি এসব কথা মনে হয়ে থাকে তাহলে সে সম্পর্কের কোনো নাম নেই, কোনো রং নেই। তোমাকে আমি আগেই বলেছি আমার কাছে কিছু লুকাবে না। আমি যদি 1 পা সামনে বাড়াই তুমি 1 পা সামনে বাড়িয়ে আসবা, তাহলে সে সম্পর্ক কখনো নষ্ট হয় না। এখন তুমি বলো, আমি কি তোমার যোগ্য স্বামী নয় বলে আমার কাছে সব লুকিয়েছ, নাকি আমাকে তুমি বিশ্বাস করতে পারছো না? প্রিয়তা কিছু বলতে পারছে না, গলাটা ভারী হয়ে এসেছে। হঠাৎই নিবিড়ের বুকে নিজেকে লুকিয়ে কাঁদতে কাঁদতে, সরি। নিবিড়ও প্রিয়তাকে জড়িয়ে ধরে, আই লাভ ইউ। প্রিয়তা, আই লাভ ইউ। জানি তো, আমি আই লাভ ইউ বলছি তোমাকে। হ্যাঁ শুনেছি। নিবিড় এবার প্রিয়তাকে ছাড়িয়ে দুপাশের
কাঁধ শক্ত করে ধরে। আবার সেদিনের মতো শুরু করেছো? একটু ভালো কথা বললে মাথায় চড়ে বসো। এই তোমার প্রবলেমটা কি? আই লাভ ইউ বললে মানুষের অ্যান্সার এরকম হয়? আমার জানা নেই। প্রিয়তা ন্যাকামি গলায় বলল, আমি করি, তাতে আপনার কি? এখন শক্ত করে জড়িয়ে ধরুন। নিবিড় অবাক হওয়ার ভান করে, ওয়েট ওয়েট, আমি তোমাকে ধরলে আমার জ্বালা মিটাই, এখন তুমি কেন আসছো? ইচ্ছে করে বলিনি তো। তাহলে এই কয়েকদিন আমার ছাড়া ছিলে কীভাবে? 2 মাস পর তো এমনি আপনাকে ছাড়া থাকতে হবে। এখন এত ভালোবাসা দেখে কী লাভ? আসলেই তো। মাহিদ, ফাইলটা নিয়ে আসো, ম্যাডামকে এখনই চলে যাওয়ার সব ব্যবস্থা করে দিচ্ছি। প্রিয়তা নিবিড়ের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। মাহিদ এসে ফাইল নিবিড়ের হাতে দিতেই প্রিয়তা বলল, আপনি সত্যি আমার চলে যাওয়ার ব্যবস্থা করবেন? ফাইল খুলে প্রিয়তার হাতে দিয়ে তারপর বলল, আগে এইটা পড়ো, তারপর তোমায় বিদায় করব। ফাইলের শোকে তুমি কাতর হয়ে আছো। প্রিয়তা ভয়ে ভয়ে ফাইল হাতে নিয়ে কিছুক্ষণ ফাইলের দিকে তাকিয়ে থেকে অবাক চোখে নিবিড়ের দিকে তাকালো। কি করলেন আপনি এটা? কি করেছি? আপনার প্রপার্টির 70% আপনি আমার নামে দিয়ে দিলেন। কিন্তু আমি তো এসব কিছুই চাইনি। কেন করলেন এইসব? তোমার বকবক থামাবে? যখন কথা শুরু করো তখন তোমার মনে থাকে না? তোমার এবার থামা উচিত, তাই না? আপনি আসলে একটা রাক্ষস। আমি এসবের কিচ্ছু চাই না। আমার শুধু আপনি হলে চলবে। আপনার বুকে মাথা রাখতে দিলেই হবে। নিবিড় কিছু বলতে যাবে তখনই নূরজাহান বেগম এসে, বাবা ঘরে আসো, অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে আছো। নিবিড় ঘরের ভিতরে যাচ্ছে, আর পিছন পিছন প্রিয়তা আর মাহিত। নিবিড় সোফায় বসেছে আর মাহিত পাশে দাঁড়িয়ে। প্রিয়তা এসে, আরে ভাইয়া আপনি দাঁড়িয়ে কেন, বসুন। ম্যাডাম আমি ঠিক আছি। নিবিড় মাহিদের দিকে তাকিয়ে মুচকি হেসে, বসো। নূরজাহান বেগম হালকা কিছু নাস্তা নিয়ে এসেছে, চা, বিস্কুট, পাটিসাপটা, পিঠা আর আপেল। নিবিড়ের সামনে রেখে, আসলে বাবা তুমি হঠাৎ করে এভাবে এসেছো, তেমন কিছু করতে পারিনি। মা সমস্যা নেই, আমাকে বাড়ির একজন মনে করুন, দেখবেন সব সংশয় কেটে যাবে। প্রিয়তা নাস্তার দিকে তাকিয়ে, মা উনি এসবের কিছুই খান না, কফি ছাড়া তো উনি চা খাবেনই না। তারপর তোমার এসব পিঠা, উনি এগুলো খায় না, মানে পছন্দ করে না। নিবিড় প্রিয়তার দিকে গম্ভীর মুখে তাকিয়ে, মা আপনি ওর কথা শুনবেন না, আমার পিঠা খুব পছন্দ করি, আর চা সেটাও। নিবিড় পিঠা খাওয়ার জন্য কাঁটা চামচের কথা জিজ্ঞেস করতেই প্রিয়তা হা হা করে হেসে, নিবিড় সাহেব এই পিঠে খেতে কাঁটা চামচের প্রয়োজন হয় না, হাত দিয়েই খেয়ে ফেলুন। নিবিড় কথা কাটিয়ে, মাহিত শুরু করো, ম্যাডামের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই। সন্ধ্যা হয়ে এসেছে। মাহিত বসে আছে ড্রয়িং রুমে, আর নিবিড় আর প্রিয়তা বাড়ির পুকুরের ঘাটে বসে আছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক আর হালকা হালকা ঠান্ডা বাতাস বইছে মনকে ছুঁয়ে দেওয়ার জন্য। চাঁদের আলোয় চারিদিকে ঝলমল করছে। খণ্ড খণ্ড মেঘগুলো চাঁদের সাথে লুকোচুরি খেলা নিয়ে ব্যস্ত। আর সেই আকাশের নিচে হাজারো জোড়া মনের মাঝে একটি জোড়া মন পুকুর পাড়ে নিজেদের ক্ষণিকের জন্য আশ্রয় খুঁজে নিয়েছে। নীরব হয়ে বসে আছে দুজনই। আর নিবিড় সেই নীরবতা ভেঙে বলল, অনেকদিন পর পুকুর পাড়ে এইভাবে, তাও আবার তোমার সাথে, বেশ ভালোই লাগছে। জানেন আমার খুব ভয় হচ্ছে, আপনি এখানে এসেছেন, আপু জানলে খুব রাগ করবে। নিবিড় প্রিয়তার আরেকটু পাশে গিয়ে বসে একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে শক্ত করে ধরে। আমি থাকতে তোমার ভয় কিসের? তোমার নিবিড় যতদিন বেঁচে আছে কেউ তোমায় কিছু করতে পারবে না। তুমি তখন তোমার মায়ের সামনে উল্টাপাল্টা কথা বলছিলে কেন? আপনি তো সত্যি এইসব খান না, তাই না? প্রিয়তা, মাঝে মাঝে কেউ নিজের ভালোবাসা দিয়ে কষ্ট করে কিছু দিলে ফিরাতে নেই। হ্যাঁ আমি খেতে পারি না ঠিক, কিন্তু মায়ের রান্না ভালোবেসে বানিয়েছে তাই খারাপ লাগেনি খেতে। আপনি সত্যি একটা রাক্ষস। এখন আমায় সত্যি একটা কথা বলবে? কি বলুন, রিসাদের সাথে তোমার সম্পর্ক কি? তোমরা কি আগে থেকেই? প্রিয়তা শান্ত গলায় বলল, আমি জানি আপনি কি বলতে চাইছেন। রিসাদের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। ওই যে আমার বিয়ে হচ্ছিল না বলে মা ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে। ও নাকি আমায় ভালোবাসতো, মাকে বলতেই মা রাজি হয়ে যায়। আমি প্রথমে রাজি হলেও পরে ভাবলাম আমি বিয়ে করলে আমার বোনদের জীবন নষ্ট হয়ে যাবে। তখন শুধু ইভার বিয়ে হয়েছিল। ইভাকে বিয়ে দিতে আমার 10 লাখ টাকা ওর শাশুড়িকে দিতে হয়েছিল। টাকা তো আমার কাছে নগদ ছিল না,
ঋণ করে টাকাটা দিতে হয়েছে। তারপর অনিলের বিয়ে, রিয়ার পড়াশোনা সব মিলিয়ে আমার পক্ষে বিয়ে করা একেবারে সম্ভব ছিল না। তখন এই কথা রিসাতকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু এটা নিয়ে রিসাত অনেকদিন ঝামেলা করলেও পরে যেন কোথায় চলে যায় আমার জানা ছিল না। বিশ্বাস করেন, আমি ওকে এটাও বলেছিলাম ও যদি আমার জন্য অপেক্ষা করে আমি ওকে বিয়ে করব, কিন্তু ও তো আর ফিরেও আসেনি। তারপর তো আপনি সব জানেন। এখন আপনি বলুন এতে আমার দোষটা কোথায়? নিবিড় গম্ভীর গলায় বলল, আছে তো। কি? এই যে আমায় তোমার ভালোবাসার ফাঁদে ফেলেছ, সিরিয়াস অবস্থায় আপনি মজা করছেন? একটু তো করতেই হয়, ঢং দেখাতে হবে না। সেদিন তো ঠিকই আমায় ভুল বুঝেছেন। কে বলল আমি তোমায় ভুল বুঝেছি? তুমি জানো আপু যখন তোমার নামে এসব কথা বলছিল আমার কতটা কষ্ট হচ্ছিল আমি বোঝাতে পারবো না। তোমাকে যদি সেদিন বাড়ি থেকে না চলে যেতে বলতাম সারা জীবন আমার আপুকে হারাতে হতো। তোমাকে তো আমি ফিরিয়ে নিয়ে যেতে পারবো, কিন্তু আপুকে তো পারবো না। উল্টো সারা জীবন আমার বোনটা একটা নোংরা লোকের সাথে কাটাতে হতো। তোমার ওপর আমার সবচেয়ে বেশি রাগ হয়েছিল দুইটা কারণে। তুমি যখন বলেছিলে আমি আমার শরীরের জ্বালা মিটিয়েছি তোমাকে দিয়ে, বিশ্বাস করো তখন মনে হয়েছিল নিজেকে নিজে খুন করি। দ্বিতীয় কষ্ট হয়েছিল তুমি যখন রুমে গিয়েছ তোমার জামা কাপড় নিতে, তখনও আমি তোমায় জিজ্ঞেস করেছিলাম সত্যিটা বলার জন্য, তখনও তুমি বলনি। আপনি কিভাবে এতটা শিওর হলেন আমি মিথ্যা বলছিলাম? আমার মন কেন যেন মানতে পারছিল না আমার প্রিয়তা এমন একটা নোংরা কাজ করবে, যে নিজে আমার মায়ের ব্যাপারটা আমার সামনে তুলে ধরেছে। এতটা নিখুঁতভাবে সে কিভাবে আবার একই অন্যায় করবে? সবে যখন নিচে তোমাকে রেখে চলে গিয়েছিল আমি কিন্তু রুমে এসে আবার তোমাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। তখন শেফালি আপা আর তোমার সব কথাই আমি শুনেছি, এই জন্য বেশি রাগ হয়েছে তোমার ওপর, তাই ইচ্ছে করে এতদিন যোগাযোগ করিনি। প্রিয়তা নিবিড়ের কাঁধে মাথা রেখে, জানেন আমি ভাবতাম দুঃখ আমায় কোনোদিন ছাড়বে না, সুখ নামের পাখিটা আমার জীবনে ধরা দিবে না, কিন্তু আল্লাহ মানুষকে নিরাশ করেন না, ঠিক ধৈর্যের ফল সময় মতো দিয়ে দেন। নিবিড়ও প্রিয়তাকে জড়িয়ে নিজের আরও কাছে টেনে, ঠিক বলেছ, এখন প্লিজ বাড়ি চলো, ওইটা তোমার বাড়ি, তোমারই তো সব, তাহলে তুমি কেন বাইরে থাকবে? নিবিড় কাউকে কখনো পরোয়া করে না। রিসাদার আজকে আমি একটা ব্যবস্থা করছি বাড়ি গিয়ে। প্রিয়তা মাথা উঠিয়ে, আপনার মাথাটা পুড়ে গেছে, আপু জীবনেও আপনার কথা বিশ্বাস করবে না, উল্টো বাড়ি ছেড়ে চলেই যাবে। বরং আমি কয়েকটা দিন এই বাড়িতে থাকি, আপনি আস্তে আস্তে আপুর চোখের সামনে রিসাদের মুখোশটা খুলে দিন। এটা খারাপ বলনি, কিন্তু আমি যে তোমায় না দেখলে ঘুমাতে পারি না, এই কয়েকটা দিন আমি একটু ঘুমাতে পারিনি। আর কয়েকটা দিন ধৈর্য ধরে থাকুন না। সারা জীবন শত্রু বয়ে বেড়ানোর চেয়ে ধৈর্য ধরে শত্রুকে পরাজিত করাই বুদ্ধিমানের কাজ। নিবিড় দীর্ঘশ্বাস ছেড়ে, তাহলে আমি তোমায় প্রতিদিন একবার করে দেখতে আসব, সেটা বাধা দিতে পারবে না। বিয়ের আগের প্রেমটা এখন সেরে ফেলি, কি বলো? প্রিয়তা হেসে, আচ্ছা ঠিক আছে, চুপি চুপি দেখা বেশ ভালো ব্যাপার স্যাপার। অনেক রাত নিবিড় বাড়ি ফিরছে না দেখে নাদিয়া চিন্তিত হয়ে সালমা বেগমকে বলল, মা, ভাই এখনও তো এলো না। আমি তো তাই ভাবছি, ছেলেটার কি হলো, আবার আগের মতো শুরু করেছে। প্রিয়তা যতদিন ছিল ঠিকঠাক ছিল। নাদিয়া রাগী গলায় সালমা বেগমকে বলল, মা, আমি চাই না ওই অসভ্য মেয়ের কথা এই বাড়ির কেউ মনে রাখুক। রিসাত, তুমি দাঁড়িয়ে না থেকে যাও তো, ভাই কোথায় আছে দেখে আসো। রিসাত ভিতরে ভিতরে বিরক্ত হলেও মুখে মুচকে হাসি ফুটিয়ে, ঠিক আছে নাদু। রিসাত সামনের দিকে পা বাড়াতেই নিবিড় বাড়িতে ঢুকলো। ওই তো রিসাত এসে গেছে, আমার আর যেতে হলো না। নাদিয়া রিসাতের কথা শুনে সামনের দিকে তাকিয়ে নিবিড়ের কাছে গিয়ে, ভাই তুই কোথায় ছিলে এতক্ষণ? নিবিড় গম্ভীর গলায় বলল, আপু আমার একটা মিটিং ছিল তাই আসতে লেট হয়ে গেছে। ও, ফোন দিয়ে জানাতে তো পারতি। আচ্ছা এখন চল খেয়ে নিবি। আপু তোরা খেয়ে নে, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। তুই খেয়ে এসেছিস? আমি তোর জন্য রান্না করেছি, আজ যে তোরা খেয়ে নে, কাল আমার জন্য আবার রান্না করিস, তখন না হয় খাবো। কথাটা বলেই নিবিড় নিজের রুমে চলে গেল। রিসা দিকে এসে নাদিয়ার কাঁধে হাত রেখে, নাদু, বিয়ে করলে ভাই আর ভাই থাকে না, তুমি এত কষ্ট করে রান্না করলে, না খেয়ে চলে গেল। বউ হলে কখনো মানা করতে পারতো না,
তুমি ভুল করছো রিসাত। আমার ভাই ৮-১০টা মানুষের মতো না। এখন কথা না বাড়িয়ে খেতে বসো। সকাল সকাল প্রিয়তার ফোনে নিবিড়ের ঘুম ভাঙল। কি মশাই, এখনো ঘুমাচ্ছেন? নিবিড় ঘুম ঘুম চোখে। তোমাকে দেখে আসার পর থেকে চোখে অনেক ঘুম ধরেছে। কতদিন পর ঘুমালাম। অফিসে যাবেন না? যাব তো, এখনো তো টাইম হয়নি। তুমি কি করছো? কলেজে ক্লাস শেষ করে বেরিয়ে তোমায় দিলাম ফোন। তোমার অফিসের টাইম হয়নি ঠিক, কিন্তু আর সবার অফিসের ছুটি হওয়ার টাইম ঘনিয়ে এসেছে। নিবিড় প্রিয়তার কথা শুনে ঘড়ির দিকে তাকিয়ে, ও মাই গড, 11টা বেজে গেল। বুড়ি, এখন ফোন রাখো। আমি অফিসে গিয়ে কাজ শেষ করে তোমায় নিতে আসব। আজ বিকেলটা তুমি আমায় দিতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। দুজনে দূরে থেকেও যেন ভালোবাসার কমতি নেই। আরও কয়েকটা দিন কেটে গেল। জহিরও পরীক্ষা শেষ হয়েছে, বাসায় বিয়ের প্রস্তাবও আসছে। নিবিড় বিয়ে দিতে না চাইলেও মোশাররফ হোসেন রাজি হচ্ছে না। মোশাররফ হোসেন নিবিড়কে বুঝিয়ে শুনিয়ে জহির বিয়ে নিয়ে রাজি করালেন। নিবিড় সায় দিয়ে, আচ্ছা বাবা, আপনি যখন চাইছেন তাহলে ছেলে দেখুন, তবে এমন ছেলে দেখবেন যে কোনো মেয়ের সাথে রিলেশন ছিল কি না। পরে আবার পুরনো প্রেম মনে উথলিয়ে উঠলে বোনের কপালটাই পুড়বে। কথাটা শুনে রিসাত কাশি দিয়ে গলাটা ঝেড়ে নিল। না দিয়ে নিবিড়ের কাছে গিয়ে, ভাই তুই এমন করে বলছিস কেন? না আপু, এমনি বললাম, হয়তো এইরকমই, তাই না? না দিয়ে কিছু বলার আগেই নিবিড়ের ফোন বেজে উঠতেই নিবিড় ফোন রিসিভ করে। নিবিড়, কেমন আছো? তনুষা, হঠাৎ ফোন? আসলে আমেরিকা আসার পর এতটাই ব্যস্ত ছিলাম তোমায় ফোন দিতে পারিনি। নিবিড়, আমি চাকরি পেয়েছি, তাই তোমায় ফোন দিয়ে জানাতে ইচ্ছে হলো। ও, তবে ভালোভাবে থেকো। ওইখানে নিবিড় নেই যে তোমার সব আবদার ভালো না বেশিও মেনে নিবে। কথা বলতে বলতে নিবিড় বাইরে বেরিয়ে চলে গেল। তোমায় জোর করে ভালোবেসেছি, হয়তো ক্ষণিকের জন্য তুমিও আমায় ভালোবেসেছো, তবে এটাতেও আমি অনেক খুশি যে নিবিড় আমায় একদিনের জন্য হলেও মনে একটুখানি জায়গা দিয়েছে। তনুষা, আমি এখন রাখি। প্রিয়তাকে নিয়ে ভালো থেকো। দুজনে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রাখলো। নিবিড় ফোন রেখে হাতে নিয়ে দেখে প্রিয়তার ফোন থেকে 23 বার কল দিয়ে রেখেছে। ফোন সাইলেন্ট ছিল বলে নিবিড় টের পায়নি। গাড়ি সাইডে থামিয়ে, প্রিয়তা তো এতবার কোনোবারই কল দেয়নি, ওর কিছু হয়নি তো? নিবিড় তড়িঘড়ি করে ফোন দিতেই রিসিভ হয়েছে দেখে, বুড়ি ঠিক আছে তো তুমি? সরি বুড়ি, আমি তনুষার সাথে কথা বলতে বলতে খেয়াল করিনি। বুড়ি, প্লিজ ক্ষমা করে দাও, কখনো এমন হবে না। বুড়ি, কি হয়েছে বলো না, চুপ করে আছো কেন? আমি রিয়া, আর আপনি আপুকে বুড়ি ডাকছেন কেন? এটা ঠিক আপুর অনেক বয়স হয়েছে, তাই বলে বুড়ি ডাকবেন? বুড়ি ভালোবেসেও ডাকা যায়, সেটা বয়স ম্যাটার করে না। প্রিয়তা কোথায়, ওর কাছে দাও। আপুর অবস্থা খুব খারাপ, আমরা হসপিটালে আছি। নিবিড় কথাটা শুনে শকড হয়েছে। কি হয়েছে ওর? কোন হসপিটালে আছো বলো, আমি এখনই আসছি। রিয়া ঠিকানা বলতেই নিবিড় পাগলের মতো হসপিটালের দিকে পৌঁছালো।